আপনারা সবাই জানেন যে পরিমাপ আর পরিমিতি এই পার্টটা কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য। তো আজকের এই ক্লাসটা শুরু করার আগে আমি প্রথমেই কিছু কথা বলে রাখবো যে আপনারা আমার বই সম্পর্কে যখন জানতে চান যে আসলে আমরা কোন বইটা আসলে ফলো করব, আমি সবসময় সাজেস্ট করি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন, ইভেন যারা মানে বেসিক থেকে পড়তে চায় সবার জন্যই হচ্ছে বেসিক টু ম্যাজিক ম্যাথ এই বইটা। আর তার সাথে সাথে যদি কারো বেসিক টু ম্যাজিক ম্যাথ কেনা না থাকে, কিন্তু আমি শুধুমাত্র যারা প্রাইমারি বা শিক্ষক নিবন্ধনের জন্যই প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু আমার আরেকটা স্পেশাল বই আছে, যেটা প্রাইমারি শিক্ষক নিবন্ধন স্পেশাল ম্যাজিক ম্যাথ, যারা ম্যাথ শিখতে চায় তাদের জন্য। আর প্রাইমারির জন্য আলাদা পুরা সব সাবজেক্ট মিলায় একটা বই, তারপরে নিবন্ধনের জন্য আলাদা সব সাবজেক্ট মিলায় বই, সেটা তো আছেই। কিন্তু যারা শুধুমাত্র যারা মনে করে যে গণিতে দুর্বল কিন্তু প্রাইমারি বা শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা খুবই স্পেশাল বই। এইখানে একেবারে ধরে ধরে সবকিছু করে দেওয়া আছে, অনেকটা বেসিক টু ম্যাজিক ম্যাথের মতোই, কিন্তু এখানে ফোকাস করা হয়েছে বিশেষ করে আমাদের হচ্ছে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের সিলেবাসটাতে। তো আপনারা এটা সংগ্রহ করতে পারেন নিকটস্থ লাইব্রেরিতে। এটা 500 টাকার নিচেই পাওয়া যাবে, 480 বা 470-80তেই পাওয়া যাবে, 480 বা 490 টাকা লাগতে পারে আর কি। তো প্রথমেই আমি একটু শুনে নেই যে আমরা সবাই ক্লিয়ারলি কি শুনতে পাচ্ছি কিনা। সবাই কি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? আমরা কি সবাই কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? যদি কথা ক্লিয়ারলি শুনতে পান তাহলে ক্লিয়ার কথাটা লিখে দেন, আমি তাহলে বুঝে যাব যে হ্যাঁ সবার কথা ক্লিয়ারলি, আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমি একটু তারপরেও একবার চেক করে নেই। জি, একেবারে ধরে ধরে সবকিছু ওকে শুনতে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ক্লাসটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট, আপনাদের কাজ হবে এটা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেওয়া। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ এখানে আমি পরিমাপের পার্টটা পড়াবো, যে পার্টটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পরিমাপের যেই পার্টটা তার সাথে রিলেটেড হচ্ছে পরিমিতির যেই অংশগুলো। আমরা জ্যামিতিতে মোটামুটি রেখাবিন্দু কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, তারপরে হচ্ছে বৃত্ত, তারপরে ঘনবস্তু, এগুলো নিয়ে পড়েছি। কিন্তু আমরা আজকে পরিমিতির আর এক্সট্রা কি পার্ট আছে যেটা আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই জিনিসটা আমরা আসলে পড়বো। তো ঠিক আছে, আমরা আর সময় নষ্ট না করে শুরু করে দেই। প্রথম যে জিনিসটা শেখাবো সেটা খুবই একটা সহজ জিনিস, কিন্তু এটাও পরীক্ষায় আসে। সহজ জিনিসটা একটু আমরা রিভিশন দিব। তাহলে প্রথমে পরিমাপের যে জিনিসটা আমি শেখাবো মূলত সেটা একটা খুবই সহজ জিনিস। সেটা কি? সেটা হচ্ছে যে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে পরিমাপ করা হয়। তো দেশীয় আন্তর্জাতিক পদ্ধতিতে যে পরিমাপের সিস্টেমটা কি, তো প্রথম যে বিষয়টা, এটা নিয়ে আমার অনেক ভিডিও ছিল, তারপরেও আমি আরো দিতে চাচ্ছি এই জিনিসটাই, কারণ এটা সম্পর্কে পরীক্ষায় আসে। প্রথমে আমরা একটু বলি, যদি আমার কাছে দেশীয় পদ্ধতির কথা বলা হয় তাহলে দেশীয় পদ্ধতিতে কি রকম হয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কি রকম হয় সেই সেগুলো আমরা আসলে শিখব। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, আমি যদি একেবারে আন্তর্জাতিক পদ্ধতি দিয়ে শুরু করি, হ্যাঁ দেশীয় পদ্ধতিটা একটু পরে পড়াই, তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে যদি আমরা শুরু করি, আন্তর্জাতিক পদ্ধতিতে কয়েকটা জিনিস আছে। একটা জিনিস আছে হচ্ছে হাজার, একটা জিনিস হচ্ছে হাজার, তারপরে আছে মিলিয়ন, মিলিয়ন, হাজারের পরে মিলিয়ন, তারপরে আছে বিলিয়ন, তারপরে আছে ট্রিলিয়ন। আমাদের এই পর্যন্তই আসে, আমাদের এই পর্যন্তই, আমাদের মনে রাখতে হয় এই পর্যন্তই। কর্ডিলিয়ন দরকার নেই, আমাদের জাস্ট ট্রিলিয়ন পর্যন্তই আমাদের মনে রাখতে হয়। তো আন্তর্জাতিক পদ্ধতি খুবই সহজ একটা বিষয়। আন্তর্জাতিক পদ্ধতিতে মনে রাখতে হয় প্রতিবার মানে 3টা করে শূন্য বাড়ে। মানে আমি যদি বলি 1000, আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা যখন 1000 বলি, দেশীয় পদ্ধতিতে 1000-এর মতোই একের পরে 3টা শূন্য থাকে, একের পরে 3টা শূন্য থাকে। কিন্তু আমরা যখন বলি 1 মিলিয়ন, তখন আসলে আমরা যেটা বোঝানোর চেষ্টা করি, 1 মিলিয়ন মানে 1000 হাজার, মানে 1 মিলিয়ন মানে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে
1000 দিয়ে আবার একটা হাজার, অর্থাৎ অর্থাৎ 1000-এর 1000 গুণ হচ্ছে 1 মিলিয়ন। তার মানে তিনটা তো শূন্য আগেও ছিল, আরো তিনটা শূন্য যোগ হয়েছে, তাহলে মোট কয়টা শূন্য হলো? মোট হচ্ছে 6টা শূন্য হলো। তাহলে একের পরে যদি 6টা শূন্য দেওয়া যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে 1 মিলিয়ন। একের পরে যদি 6টা শূন্য দেওয়া যায়, এটাকে আমরা অনেক সময় কিভাবে লিখতে পারি, যে যেহেতু একের পরে 6টা শূন্য আছে, তাই 10 যদি আমি 6 বার গুণ করি, 10 গুণন 10 গুণন 10 গুণন 10 গুণন 10 গুণন 10, 6 বার 10 গুণ করলে 1 মিলিয়ন পাবো। তাই আমি 10⁶ লিখতে পারি, মানে 10-এর উপরে পাওয়ার 6। যেমন 1000-কে আমরা লিখতে পারি 10-এর উপর পাওয়ার 3, মানে 3 বার 10 গুণ করলে আসলে আমরা 1000 পাবো, তাই না? বিষয়টা এরকম। তো এইরকম করেই আমরা যদি 1 বিলিয়নের কথা বলি, 1 বিলিয়ন, তাহলে 1 বিলিয়নের কথা যখন বলবো আমরা, তখন কতগুলা গুণ করব আমরা? তাহলে বুঝতেই পারছি যে 1 মিলিয়নের 1000 গুণ হবে, মানে 1000 মিলিয়নে, 1000 মিলিয়নে হচ্ছে 1 বিলিয়ন, 1000 মিলিয়নে। তাহলে 1000 মিলিয়ন মানে কি? একের পরে যদি 6টা শূন্য তখন থেকে থাকে, তাহলে 1 বিলিয়নে একের পরে কয়টা শূন্য থাকবে? একের পরে অবশ্যই কয়টা শূন্য? 9টা শূন্য হবে। তাহলে 1 বিলিয়নে অ্যাকচুয়ালি একের পরে 9টা শূন্য থাকে, মানে একের পরে 3টা শূন্য, 3টা শূন্য, 3টা শূন্য দিলে হাজার, 6টা শূন্য দিলে মিলিয়ন, 9টা শূন্য দিলে হচ্ছে বিলিয়ন। আর 1 ট্রিলিয়নের কথা কি হবে? 1 ট্রিলিয়নের ব্যাপারটা হচ্ছে এরকম যে 1000 বিলিয়নে হচ্ছে 1 ট্রিলিয়ন, 1000 বিলিয়ন। তার মানে আরো 1000, মানে 3টা শূন্য আরো অ্যাড হবে। তার মানে আমাদের একের পরে 12টা শূন্য লাগবে। তাহলে 12টা শূন্য হলে আমাদের হবে 1 ট্রিলিয়ন, রাইট? ঠিক আছে, এই তো। আচ্ছা, তাহলে তাহলে আমরা এইটা পরিমাপের পার্টটার মধ্যে আমরা আন্তর্জাতিক পদ্ধতি এবং হচ্ছে আমরা দেশীয় পদ্ধতি। এখন আমি যদি এবার বলি দেশীয় পদ্ধতি, দেশীয় পদ্ধতির বিষয়টা আমরা যদি বলি, দেশীয় পদ্ধতি, ঠিক আছে? তো দেশীয় পদ্ধতির ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, যে হাজার, লক্ষ, হাজার, লক্ষ, কোটি, প্রধানত এই 3টা জিনিস থাকে। কিন্তু মাঝখানে মাঝখানে 2টা জিনিস থাকে এক্সট্রা। হাজারের পরে অযুত থাকে, লক্ষের পরে নিযুত থাকে। হাজারের পরে অযুত থাকে আর লক্ষের পরে নিযুত থাকে, এটা এক্সট্রা জিনিস থাকে। কিন্তু আমরা যখন কোনো একটা সংখ্যা বলি তখন অযুত আর নিযুত কথাটা বলি না, আমরা হাজার, লক্ষ এবং কোটি দিয়ে বলি। হাজার, লক্ষ, কোটি, এবং মাঝে মাঝে শতটাও ইনক্লুড করি আর কি, শতটাও ইনক্লুড করি বলার সময়। হ্যাঁ, এইভাবে করে বলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে হাজার। তাহলে হাজারের ব্যাপারটা হচ্ছে 1000 মানে একের পরে আগের মতোই 3টা শূন্য, একের পরে 3টা শূন্য মানেই 1000, এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমি যদি হাজার, লক্ষ এবং কোটির দিকে তাকাই, তাহলে 1 লক্ষ মানে, 1 লক্ষ মানে কিন্তু 100,000, 100,000, 100,000-এ কিন্তু 1 লক্ষ। 100,000 মানে আমি 1000-এ যদি একের পরে যদি আমাদের 3টা শূন্য থাকে, 1 লক্ষে কিন্তু একের পরে 5টা শূন্য, মানে 2টা শূন্য বেড়েছে, 2টা শূন্য বেড়েছে। অর্থাৎ এক, মানে আমাদের মাথায় রাখতে হবে যে 3টা শূন্যের পরে আরো 2টা শূন্য বাড়লে মানে 100,000-এ হচ্ছে 1 লক্ষ। আবার আমরা যদি কোটির কথা বলি, তাহলে আবার আমরা বলবো 100 লক্ষে হচ্ছে 1 কোটি। তার মানে আরো 2টা শূন্য বাড়বে, তার মানে আরো 2টা শূন্য বাড়লে এখানে হবে 7টা শূন্য। তাহলে 3টার পরে 2টা বাড়লে হচ্ছে লক্ষ, 3টা হইলে হাজার, 5টা হইলে লক্ষ, এবং 7টা 10⁷, মানে একের পরে 7টা শূন্য যদি হয় তাহলে সেটাকে আমরা কোটি বলি, সেটাকে কোটি বলি। তো একটু পরে কম্পেয়ার করব, এই 2টা পাশ আমরা কম্পেয়ার করব। আচ্ছা, এখন আমাদের প্রথমেই একটা বিষয় থাকে যে আমাদের অযুত জিনিসটা কি? অযুত আর কিছুই না, যে হাজারের পরে যেহেতু অযুত আছে, অ্যাকচুয়ালি 10,000 মানে একের পরে যে 3টা শূন্য আছে সেই জায়গায় যদি 4টা শূন্য থাকে, মানে হচ্ছে 10,000 যদি থাকে, এই 10,000-কে বলা হয় হচ্ছে 1 অযুত। তারপরে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একক, দশক, শতক, হাজার,
অযুত লক্ষ, নিযুত কোটি, এরকম ছিল না? তাহলে নিযুত মানে আবার এক নিযুত কথাটার অর্থ হচ্ছে এই যে 1 লক্ষের চেয়ে একটা শূন্য বেশি মানে হচ্ছে 10 লক্ষ। তার মানে 10 দিয়ে আমরা যদি লক্ষ দেই, তাহলে এটা একটু লিখে দিলেও ভালো যে 10,000-এ হচ্ছে 1 অযুত আর 10 লক্ষে হচ্ছে 1 নিযুত, তাই না? 10 লক্ষে হচ্ছে 1 নিযুত। এখন আমরা একটু জিনিসটা দেখি, কম্পেয়ার করি। একটা জিনিস আমরা কম্পেয়ার করি, এগুলো আমাদের একবারে ক্লাস 4 থেকেই আছে। ক্লাস 4 থেকেই আমাদের একটু রিভিশন দিচ্ছি। আমি বললাম যে পরিমাপের এই বিষয়টা ক্লাস 4-এ আছে, কিন্তু আমরা যেই পরিমিতির যে পার্টটা পড়বো এইটা ক্লাস 8, 9, 10 এর বিষয়টা পড়বো, পরিমিতির যে পার্টগুলো আমরা পড়বো। ঠিক আছে? তো ঠিক আছে, পরিমাপের এইটা যদিও ক্লাস 4, 5-এই আছে, কোনো সমস্যা নাই, আমরা একটু রিভিশন দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করেন যে মিলিয়নে 1-এর পরে 6টা শূন্য, লক্ষে 1-এর পরে 5টা শূন্য। লক্ষতে দেখেন 1 মিলিয়নে 1-এর পরে 6টা শূন্য আর 1 লক্ষে 1-এর পরে 5টা শূন্য। তার মানে মিলিয়নটা লক্ষের চেয়ে বেশি। কত বেশি? একটা শূন্য বেশি। তার মানে আমরা বলতে পারি 1 মিলিয়ন মানে 10 লক্ষ। এই কথাটা কিন্তু বারবার আসে যে 1 মিলিয়ন মানে কত লক্ষ, মানে একটা আন্তর্জাতিক দেওয়া আছে আর একটা আপনার কিসে প্রকাশ করছে, আর একটা দেশীয় পদ্ধতি। তাহলে 1 মিলিয়ন মানে কত লক্ষ? 1 মিলিয়ন মানে 10 লক্ষ। খুবই ইম্পর্টেন্ট, 1 মিলিয়ন মানে কত লক্ষ। এখন দেখেন, এইবার আমি যদি বলি আমরা যদি বিলিয়নে দেখি 1-এর পরে মানে 10-এর উপরে 9, মানে 1-এর পরে 9টা শূন্য, আর 1 কোটিতে 1-এর পরে 7টা শূন্য। তাহলে কয়টা শূন্যের হেরফের কোটি এবং বিলিয়নে? কোটিতে 1-এর পরে 7টা, বিলিয়নে 1-এর পরে 9টা, তাহলে 2টা শূন্য বেশি। তার মানে 1 বিলিয়ন 1 কোটির চেয়ে 2টা শূন্য মানে হচ্ছে 100 গুণ বড়। 2টা শূন্য মানে কি? 1-এর পরে 2টা শূন্য দিলে কি হয়? 100 গুণ বড়। অর্থাৎ আমি যদি এই পাশে লিখি 1 বিলিয়ন, তাহলে 1 বিলিয়ন সমান আসলে আমাদের কোটির চেয়ে কত গুণ বড়? অ্যান্সার হচ্ছে 100 কোটি হয়ে যাবে। 1 বিলিয়ন সমান কিন্তু হচ্ছে 100 কোটি। এই দুইটা কনভার্সন খুবই ইম্পর্টেন্ট। এই দুটো কনভার্সন বারবার আসে। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। তো এই কনভার্সন দুইটা আমরা সবসময় মনে রাখবো, এই কনভার্সন দুইটা। তো দেখেন এখানে ব্যাপারটা বুঝতেই পারতেছেন, লক্ষতে আছে 1-এর পরে 5টা, মিলিয়নে আছে 6টা, আবার বিলিয়নে আছে 9টা, কোটিতে আছে কয়টা? 7টা। তাহলে কি 7টার চেয়ে 2টা বেশি, তার মানে 100 গুণ বড়। কোটির চেয়ে 100 গুণ বড় বিলিয়ন, আবার লক্ষের চেয়ে 10 গুণ বড় হচ্ছে মিলিয়ন। তো এই জিনিসগুলো আমরা যদি খেয়াল রাখি, এইখান থেকে এই কনভার্সনগুলো আমরা ইজিলি পারবো। ঠিক আছে? এগুলো জিনিসগুলো আমাদের খুবই কমন কিছু জিনিস আছে। ঠিক আছে, বুঝলাম। পরিমাপের এই জিনিসটা নিয়ে আর আমার কথা নাই, কিন্তু আমার দুইটা কোশ্চেন আমি আপনাকে ছুড়ে দিতে পারি। আপনাকে আমি যদি বলি যে 5 মিলিয়ন অর্থ, আমি একটা অপশন দিয়ে দেই, আপনারা একটু অপশনগুলোর মধ্যে সঠিকটা দাগ দিবেন। অ্যান্সার হচ্ছে 50 কোটি। বি নাম্বার অপশন 50 লক্ষ। সি নাম্বার অপশন 500,000। ডি নাম্বার অপশন 5 লক্ষ। এটার মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে? যদি আমি বলি 5 মিলিয়ন মানে আসলে কত বলেন? তাহলে দেখি পারা যাবে না? আমি একটু আগেই বললাম যে মিলিয়ন, 1 মিলিয়ন মানে কত লক্ষ? 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তাহলে 5 মিলিয়ন মানে কত লক্ষ হবে? 50 লক্ষ। তাহলে 1 মিলিয়ন মানে যেহেতু 5 লক্ষ, তাহলে 50 মিলিয়ন মানে হবে 50 লক্ষ। 5 মিলিয়ন মানে হবে 50 লক্ষ। তাহলে 5 গুণন 10 মানে 50 লক্ষ। রাইট? ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, ঠিক আছে, চমৎকার। ওকে, ঠিক আছে, আমরা বুঝেছি। তো এই জিনিসগুলো আমাদের প্রাইমারিতে বেশি আছে, মানে এগুলো খুবই ইজি কনসেপ্ট, এগুলো আমরা মোটামুটি ভাবে পারবো। আমরা চলে আসি আমাদের যেই জিনিসটা আসলে আমাদের লাগবে, আমাদের হচ্ছে পরিমিতিতে। তো সবাই আমরা পরিমিতি পড়ার জন্য আমরা রেডি হয়ে যাই। মানে পরিমাপের পোর্শনও এখানেই আছে, পরিমাপের পোর্শনও এখানে আছে, কিন্তু পরিমিতির কোন পার্টগুলো আমাদের মেইনলি লাগবে একটু সবাই আমরা এইটাতে মনোযোগ দেই সবাই।
পরিমিতির মধ্যে কোন কোন পার্টগুলো থাকে। আমরা নর্মালি আলাদাভাবে জ্যামিতির মধ্যে ত্রিভুজ পড়েছি, জ্যামিতির মধ্যে আলাদা করে চতুর্ভুজ পড়েছি না, জ্যামিতির মধ্যে আলাদা করে বৃত্ত পড়েছি। এই তিনটা পার্ট মিলেই অ্যাকচুয়ালি আমাদের যেই অংশটুকু পরিমিতির জন্য বাকি আছে, পরিমিতির সব জিনিসই পড়েছি আমরা, কিন্তু পরিমিতির জিনিসগুলো আমরা পড়েছি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো এক্সেপশনাল জিনিস, সেগুলো আমরা রেখে দিয়েছি, সেগুলো আজকে আর বাকিটা পড়বো। খুব ইম্পর্টেন্ট পোর্শনগুলো পড়বো। তো ঠিক আছে, আপনারা সবাই রেডি হয়ে যান। যদি পড়ার জন্য রেডি হয়ে যান তাহলে রেডি কথাটা লিখে দেন তাড়াতাড়ি। যদি রেডি হয়ে যান, রেডি কথাটা লিখে দেন। ঠিক আছে, প্রথম যেই জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে বৃত্ত নিয়ে। বৃত্তের একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় পড়বো আমরা, বৃত্ত। প্রথম যেই বিষয়টা আমরা পড়বো সেই বৃত্তের কি জিনিসটা পড়বো, দেখেন একটা বৃত্ত আছে। আচ্ছা, প্রথমে আমাকে বলবেন, আমরা পড়েছি এই জিনিসটা, প্রথমে বলেন তো একটা বৃত্তের ক্ষেত্রফল কত? একটা বৃত্তের ক্ষেত্রফল কত? একটা বৃত্তের ক্ষেত্রফল কি হবে? যদি বৃত্তটার যদি ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কত বলতে পারবো? প্রথম কোশ্চেন হচ্ছে এটা, একটা বৃত্তের ক্ষেত্রফল কত? অ্যান্সার হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। অ্যান্সার কি? বৃত্তের ক্ষেত্রফল কত? একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাই না? একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, রাইট, চমৎকার। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস বলে দেন আমাকে, একটা বৃত্তের পরিধি কত? একটা বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, একটা চমৎকার জিনিস আমরা খেয়াল করব। পরিধি মানে কি? পরিধি মানে হলো এই যে বৃত্তটা যে আছে, বৃত্তটার দৈর্ঘ্য, মনে করেন একটা প্রান্ত থেকে পুরাটা ঘুরে এসে যে দৈর্ঘ্যটা, এটাকেই বলি আমরা আসলে পরিধি। মানে এই যে পুরাটা যে দৈর্ঘ্যটা আছে, এই পুরা দৈর্ঘ্যটাকে বলি আমরা হচ্ছে পরিধি, তাই না? পুরা দৈর্ঘ্যটাকে আমরা বলি পরিধি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পরিধি এটা। এখন দেখেন, পরিধি মানে পুরাটার দৈর্ঘ্য। আচ্ছা, একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন তো, মনে করেন আমি এইখান থেকে পুরা জিনিসটা যদি নেই, পুরাটা যদি নেই, এইটা একটা জিনিস আমরা খেয়াল করব, এইখান থেকে পুরাটা না নিয়ে আমি আগে অল্প অল্প নিয়ে একটু চিন্তা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, বৃত্ত থেকে আমরা যদি একটা চাপ কেটে নিই, এই যে চাপ, এটা হচ্ছে বৃত্তের অংশকে বৃত্তের চাপ বলে। বৃত্ত থেকে আমরা যদি একটা অংশ কেটে নিই, তাকেই বলি আমরা হচ্ছে বৃত্ত চাপ। মনে করেন এটা তো বৃত্ত, কি এই পুরাটা তো বৃত্ত, তার মধ্যে একটা এইটুক থেকে এইটুক আমি কেটে নিলাম, এটাকে বলবো আমরা হচ্ছে বৃত্তের চাপ। তাহলে এই যে বৃত্ত চাপটা যে আছে, তাহলে এই বৃত্ত চাপটা পুরা দৈর্ঘ্যটা মিলে হচ্ছে এটার পরিধির সমান, মানে 2 পাই আর এর সমান, তাই না? পরিধি মানে কি 2 পাই আর, তাহলে এই বৃত্তচাপটা পুরাটা মিলে হচ্ছে 2 পাই আর। ঠিক আছে, এখন এই বৃত্তচাপটাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা, মানে যতটুকু অংশ আমি বৃত্ত থেকে কেটে নিছি, এটাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, এটার ব্যাসার্ধ যদি আর হয়, এটার ব্যাসার্ধ কি হয়? ব্যাসার্ধ যদি আমাদের আর হয়, একটা খুবই চমৎকার একটা বিষয় আছে, সেটা হলো এরকম যে আমরা এই জায়গায় দেখেন, এই জায়গায় যদি যেই কোণটা উৎপন্ন করছে, এখানে কোণ যেটা উৎপন্ন করে, তাহলে এই কোণটা যেটা উৎপন্ন করছে সেই কোণটাকে আমরা যদি বলি এটা হচ্ছে থিটা কোণ। থিটা যদি কোণ উৎপন্ন করে, তো এইখান থেকে আমাদের একটা সূত্র আছে, এটা সূত্রটা হচ্ছে এস এর মান বের করার একটা সূত্র আছে। কি সূত্র? এস এর মান বের করার যেটা সূত্র, সেটা হচ্ছে যে এস মানে যে বৃত্তচাপ, দেখেন এই যে বৃত্তচাপ যেটা আছে, বৃত্তচাপ যে এস আছে, এস এর মান বের করার জন্য এস ইকুয়াল হচ্ছে আমাদের আর থিটা। এস ইকুয়াল কি থিটা? এস ইকুয়াল হচ্ছে আমাদের আর থিটা।
ঠিক আছে, তাহলে দেখেন ভালো করে মনোযোগ দেন। এই বৃত্তচাপ যেটা আছে, এই বৃত্তচাপের মান, এই যে বৃত্তের যে চাপটা আছে এটার মানটা হচ্ছে, এর যে মানটা থাকবে তার সাথে থিটা গুণ হবে। কিন্তু এখানে থিটাটা একটু ডিফারেন্ট জিনিস। থিটা সাধারণত, থিটা মানে কোণ, থিটা মানে কি কোণ না, কিন্তু এই কোণটা একটা আলাদা এককে থাকে, আলাদা একক, নামটা হচ্ছে রেডিয়ান একক। অনেকে দেখে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। এটা আপনারা একটু মনে রাখেন। এস ইকুয়াল হবে হচ্ছে আর থিটা, এস ইকুয়াল কি থিটা, আর থিটা। এবং থিটাটা কি এককে, রেডিয়ান এককে। আচ্ছা, রেডিয়ান এককে মানেটা কি? রেডিয়ান এককে মানে হচ্ছে একটা, যখন আমরা কোণের পরিমাপ করি, এখনই বুঝে যেতে হবে জিনিসটা, কারণ এটা পরীক্ষায় আসে, এটা সবসময় পরীক্ষায় আসে। যখন আমরা কোণের পরিমাপ করি, আমরা দুইটা পদ্ধতিতে পরিমাপ করতে পারি, একটা ষাটমূল পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। একটাতে বলি আমরা হচ্ছে ডিগ্রি, আরেকটাতে বলি আমরা হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? তো মনে রাখার সহজ উপায় হলো, আমি সহজ উপায় বলে দেই, যে সব সময় আমরা মনে রাখবো যে 180 যদি ডিগ্রিতে থাকে, মানে কোনো একটা জিনিস যদি ডিগ্রিতে 180 ডিগ্রি থাকে, সেটা রেডিয়ানে, সেটাকে বলি হচ্ছে পাই রেডিয়ান। রেডিয়ানকে অনেক সময় উপরে সি দ্বারা প্রকাশ করা হয়, পাই দিয়ে উপরে সি। এইটা আমরা মনে রাখবো, এটা মনে রাখলে যাবতীয় সমস্যার সমাধান হয়। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, এটা আমরা মনে রাখবো। কি মনে রাখবো? যাহাই 180 ডিগ্রি, তাহলে সেইটাই রেডিয়ান কোণে হচ্ছে 100 পাই রেডিয়ান। এটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা কি? আমাদের জন্য সুবিধা হলো, কখনো যদি আমার বের করতে হয় যে 1 ডিগ্রি মানে কত রেডিয়ান, আমাকে যদি বের করতে হয় যে 1 ডিগ্রিতে যেটা 1 ডিগ্রি, সেইটাতে রেডিয়ানে কত রেডিয়ান, তাহলে 180 ডিগ্রি মানে যদি পাই রেডিয়ান হয়, 180 ডিগ্রি মানে যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি ঐকিক নিয়মেই আমার বের হয়ে যাবে, 180টা পাইয়ের নিচে চলে যাবে, পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। ক্লিয়ার? বুঝেছি? আবার যদি কোনো দিন আমাদের উল্টাটা বের করতে হয় যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, যেহেতু অলরেডি দেওয়া আছে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তার মানে আমাকে যদি বলা হয় 1 রেডিয়ান মানে কত ডিগ্রি, তার মানে আমরা বলে দিতে পারবো, এটার জায়গায় যদি 1 লিখি তাহলে এই পাইটা নিচে চলে যাবে, তার মানে 180 বাই পাই ডিগ্রি হয়ে যাবে, তাই না? ডিগ্রি বানান হিসেবে দীর্ঘ দুটাই লেখে, হ্রস্বইকার এখন বেশি লেখে, দীর্ঘই দরকার নেই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখবো 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, এই কথাটা শুধু মনে রাখবো, ঠিক আছে? 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, এই কথাটা আমরা মনে রাখবো। আর কিছু মনে রাখতে হবে না, আর কিছু মনে রাখার প্রয়োজন নাই। তো বাকি কনভার্সনগুলা এই দুইটা থেকে অটোমেটিকলি আসবে, অটোমেটিকলি। যদি আমার কখনো 1 ডিগ্রি বের করতে বলে, যেমন আপনার কোশ্চেন যদি থাকে, আপনাকে যদি আমি বলি যে 30 ডিগ্রি কে রেডিয়ানে প্রকাশ করুন, রেডিয়ানে কত? 30 ডিগ্রিটা রেডিয়ানে কত? এ নাম্বার অপশন আমি বললাম পাই বাই 4, বি নাম্বার পাই বাই 3, সি নাম্বার পাই বাই 6, ডি নাম্বার পাই বাই 8। তো আমাদের কি হবে, আমাদের সিস্টেম কি হবে? যেহেতু 30 ডিগ্রি দেওয়া আছে, তো মনে তো নাই যে 1 ডিগ্রি মানে কত রেডিয়ান, এটা তো মনে নাই। তাহলে আমরা চিন্তা করব আগে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, আমরা ওই বেসিকে চলে যাব। 180 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই রেডিয়ান। তো 180 ডিগ্রি মানে যদি পাই রেডিয়ান হয়, তাহলে আমরা এইভাবে করেও মনে করতে পারি যে 180 ডিগ্রি মানে যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি সমান আসলে পাই বাই 180। এইটা অনেকের মনে থাকে না, 180 পাই বাই যে 180 এটা মনে থাকে না, তাদের জন্য বলতেছি 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তারপরে 1 ডিগ্রি মানে পাই বাই 180। তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে বলেছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মানে হবে
যে পাই এর সাথে আমাদের 30 গুণ যাবে, বাই হবে 180, তাহলে এত রেডিয়ান, 0 0 কাটা গেল, তার মানে π/6 রেডিয়ান। তো অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে π/6 রেডিয়ান। এইটা শর্টে, এইটা তাড়াতাড়ি করারও আরো একটা সিস্টেম আছে, খুবই চমৎকার একটা সিস্টেম আছে, তাড়াতাড়ি এইটা বের করারও একটা সিস্টেম আছে, চমৎকার সিস্টেম। সেই সিস্টেমটা হলো, আপনার এখানে যে অপশনগুলো দেয়া আছে, আপনি পাইকে 180 দিয়ে চিন্তা করেন, 180কে 4 দিয়ে ভাগ করলে হয় 45, তার মানে এটা আসলে 45 ডিগ্রি, π/4 মানে 45 ডিগ্রি। 180কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হয় 60, তার মানে আমি পাইকে 180 চিন্তা করলেই 180কে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি, তার মানে এটা 60 ডিগ্রি। π/6 মানে 180কে 6 দিয়ে ভাগ করলে, 180কে আপনি 6 দিয়ে ভাগ করেন, 180কে 6 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু আসে 30 ডিগ্রি। তার মানে পাই এর মান 180 চিন্তা করলেই আসলে এটা মানটা বের হয়ে যাবে। কথাটা কি বুঝেছেন? তার মানে আমার যেহেতু বলেছে 30 ডিগ্রি, তার মানে হবে π/6। তাহলে পাই এর মানকে আপনি 180 ডিগ্রি চিন্তা করে খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? মানে রেডিয়ান মানে কত ডিগ্রি, এটা বের করার সহজ জিনিসটা হচ্ছে এরকম, যে পাই এর মানটাকে আপনি 180 চিন্তা করেন, তাহলেই হয়ে যাবে। দেখি তো পারেন কিনা, বলেন তো। আমি যদি বলি 2, আচ্ছা এইরকম করে বলি যে 120 ডিগ্রি কে রেডিয়ানে প্রকাশ করুন, রেডিয়ানে প্রকাশ। আচ্ছা, এ নাম্বার অপশন, π/3, বি নাম্বার অপশন 2π/4 আবার কেমন হয়, আচ্ছা এটা দিই 3π/2, সি নাম্বার অপশন 2π/3, ডি নাম্বার অপশন 3π/4। কি হতে পারে? 180 ডিগ্রিকে 120 ডিগ্রিকে আমি যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে সেই মানটা কত হইতে পারে, কি হইতে পারে বলে? কত হইতে পারে? কি বলছি, কিভাবে মনে করব তাড়াতাড়ি? পাইকে যদি আমি 180 চিন্তা করি, 180কে 3 দিয়ে ভাগ করলে আসলে 60 হয়। 180কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 180 ভাগ 3, 3 6 18 যেহেতু, তার মানে 60 হয়। তার মানে এটা তো 120 ডিগ্রি চেয়েছে, তার মানে এটা হবে না। আচ্ছা, এটা এইখান থেকেও বোঝা যায় যে আসলে অ্যান্সারটা কত হবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা এটা যদি চিন্তা করি যে পাই মানে 180, 180কে 2 দিয়ে ভাগ করলে হবে 90, 90কে 3 দিয়ে গুণ করলে 270, তার মানে এটাও হবে না। আচ্ছা, এটা কি হবে? তাহলে 2 গুণন π/3, তাহলে পাই মানে 180, 180কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 60, 60কে 2 দিয়ে গুণ করলে 60 দুগুণে 120, তার মানে অ্যান্সার হবে এইটা, অ্যান্সার হবে এইটা। পাই এর মান 180 চিন্তা করলেই আমাদের আসলে হয়ে যায়। আর আরেকটা নিয়ম কি বললাম, আমাদের নর্মাল নিয়ম হচ্ছে যে 180 ডিগ্রি মানে তো পাই রেডিয়ান, অ্যাকচুয়ালি 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান। এইটা যদি মনে থাকে তাহলে তো কথাই নাই, এটা যদি মনে থাকে তাহলে তো কথাই নেই যে π/180, 1 ডিগ্রি মানে π/180, তাহলে তো আমাদের যত ডিগ্রি দেওয়া থাকবে তাকে π/180 দিয়ে গুণ দিলেই আসলে অ্যান্সার হয়ে যায়। যত ডিগ্রি দেওয়া থাকবে তাকে কত দিয়ে গুণ দিব? π/180 দিয়ে গুণ দিব, তাহলেই আসলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে আর কোনো প্রবলেম নাই। তাহলে এই শূন্য কেটে দিলাম, 6 দিয়ে কাটলে 6 দ্বিগুণে 12, 3 6 হচ্ছে 18, তাহলে 2 আর পাই গুণ করলে হচ্ছে 2π/3 হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমাদের মনে থাকে π/180, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? তাহলে π/180 যদি মনে থাকে তাহলে তো আমরা সবাই পারবোই। ক্লিয়ার? বুঝেছি। এখন কথা হচ্ছে, এই যে পাই যে আছে, এই যে পাইয়ের কথা যে আমরা বলছি, তো পাইয়ের মানটা আমরা আমি আপনাদেরকে একটা কথা বলেছি, পাই মূলত একটা অমূলদ সংখ্যা। পাইয়ের এক্সাক্ট ভ্যালু 3.14159 এভাবে করে চলতে থাকে, যেহেতু অমূলদ সংখ্যা এর কোনো শেষ নাই। কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা 3.1416 ধরি, অনেক ক্ষেত্রে 3.14 ধরি, অনেক ক্ষেত্রে 22/7 ধরি, এগুলো হিসাবের সুবিধার্থে। যেহেতু এগুলো অমূলদ সংখ্যা, যেহেতু পাই একটা অমূলদ সংখ্যা যার মান এক্স্যাক্টলি
শেষ পর্যন্ত বের করা সম্ভব না, কিন্তু একটা মূলদ মান, মানে এগুলো কিন্তু মূলদ হয়ে গেছে, এগুলো এক্সাক্ট মান না, এগুলো ধরার সুবিধার্থে, মানে আমাদের হিসাবে সুবিধার্থে আমরা এগুলো ধরি, কারণ মানে এইটা আসলে চলতেই থাকে। পাই এর মান 3.14159 এভাবে করে চলতেই থাকে, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডিজিট আছে, এটা শেষ নাই। তো পাই এর মান অ্যাকচুয়ালি আমরা এইভাবে করেই চিন্তা করি, ঠিক আছে? পাই এর মানটা ক্লিয়ার, বুঝেছি? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের যদি এমন কোনো কোশ্চেন আসে, এমন কোনো যদি কোশ্চেন আসে যে প্রথম যেই কোশ্চেনটা আসতে পারে যে একটা বৃত্তচাপ দেখেন, একটা বৃত্তচাপ, এমন একটা বৃত্তচাপ আছে, ও কেন্দ্র বিশিষ্ট পি আর কিউ একটা হচ্ছে বৃত্তের চাপ। তো বলল এইটা, এই জায়গাটাতে আমাকে বলা হলো যে এইটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এবং এইখানে বলা হয়েছে যে এই যে ব্যাসার্ধর যেটা, সেই ব্যাসার্ধটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, কার? বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। আমাকে বলা হয়েছে বৃত্তচাপের দৈর্ঘ্য কত, মানে এই যে বৃত্তচাপটা যে আছে পি কিউ, এই বৃত্তচাপ পি কিউ এর দৈর্ঘ্য কত, পি কিউ এর দৈর্ঘ্যটা কত। তো আমাদের